তুই আমাকে মেরে ফেলবি রাই, একটু শান্তিতে বাঁচতে দিবি না? রায়কে কোলে নিয়ে বসে পড়ে রায়ের বসা জায়গায়। মাথাটা শক্ত করে চেপে রেখেছে নিজের বুকের সাথে, তবুও যে বুকটা শান্ত হচ্ছে না। মিনিট 20 পরে কালো রঙের গাড়ি এসে থামে মিহানের সামনে। তার থেকে একে একে বেরিয়ে আসে চিন্তিত সদস্যগুলো। রাশেদুল উচ্চস্বরে কেঁদে উঠে মেয়েকে বুকে টেনে নেয়, বারংবার ডেকে মেয়ের জ্ঞান ফেরাতে চায়, তবে কাজ হয় না। তানভীর তাকিয়েই আছে রায়ের মুখপানে। তারও যে বড্ড ইচ্ছে করছে মেয়েটাকে বুকে জড়িয়ে ধরার, কিন্তু সাহস পাচ্ছে না। এফার ড্রাইভিং সিটে বসেছে মিহান। সকলেকে তাড়া দেয় তাড়াতাড়ি গাড়িতে উঠতে। মেহানের পাশে বসেছে তানভীর। রাশেদুল তার রানের উপর রায়ের মাথাটা রেখেছে এবং পা মুশাফরের ওপর। ওপাশ থেকে রাসেল মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে রাত 1টা বেজে যায়। ডক্টর দেখিয়েই ফিরেছে তারা। রাতে আর রায় জাগবে না, তাকে ঘুমের ঔষধ দেওয়া হয়েছে। রহিমা বেগম কেঁদে কেটে বাড়ি মাথায় তুলে রেখেছেন। রিনা বেগমকে যে কতবার বলেছেন বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা, তার ইয়ত্ত নেই। অন্য সময় হলে অবশ্যই তিনি বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে চাইতো, কিন্তু আজকে কলির চাচার টুকরো মেয়েটাকে পাওয়া যাচ্ছে না। নিজের রাগটাকে জাহির করবেন তিনি। রাশেদুলের কোলে রায়, তিনি মেয়েকে নিয়ে সরাসরি রুমে ঢুকে যায়। সেখানে 4 বোন চিন্তিত ভঙ্গিমায় বসেছিল, আল্লাহ আল্লাহ করছিল যাতে রায়কে খুঁজে পাওয়া যায়। সকলের ছোট্ট বাচ্চা যে সে, বড্ড ভালোবাসে কিনা। রাশেদুল বিছানায় শুয়ে দেয় এবং বাকিদের উদ্দেশ্য করে বলে ওকে ডিস্টার্ব না করতে। সকলেই মেনে নেয়। ইভা অকপটে কতগুলো চুমু খায় রায়ের গালে। সকাল ধীরে ধীরে রায়ের মাথা তুলে নিজের কোলের ওপরে রাখে। বেলা শক্ত করে হাত ধরে, যেন ছেড়ে দিলেই আবার হারিয়ে যাবে। মীরা পা মালিশ করে দিতে থাকে, আর মেঘলা যত্ন সহকারে রায়ের মুখটা মুছিয়ে দিতে থাকে। মিহান রিনার সামনে গিয়ে দাঁড়ায়, শান্ত স্বরে বলে, ছোট মা, ওকে আর কখনো মেরো না, ও সহ্য করতে পারে না। সালমা এগিয়ে আসে, চোখ পাকিয়ে বলে, আর তুই কেন ওকে আশা দেখিয়ে ঘুরতে নিসনি? সুন্দর করে সেজে গুজে এসে দেখে তুই নেই, তাই তো কান্না করছিল আর ভাঙচুর করছিল। সাথে নিবি না তখন কেন বলেছিলি? মিহান ফোঁস করে শ্বাস টানে, একই ভঙ্গিমায় বলে, ও বলেছিল সেজে গুজে শ্বশুর বাড়ি যাচ্ছি কিনা, আমি জাস্ট বলেছি তুমি যাবে, ব্যাস, সাথে নিতে চাইনি আমি। এবার নরম হয় সালমা। কপালে হাত দিয়ে বসে থাকা মোশাফফর তেতে উঠে বলেন, তুই যাবিটাই কেন বলবে তুমি? মিহান কথা বাড়ায় না, চুপচাপ চলে যায় নিজ কক্ষে। তার ছোট্ট কথার জন্য যে রায় হারিয়ে যাবে তা জানলে অফিস টফিস বাদ দিয়ে রায়কে সাথে নিয়েই সে যেত। কক্ষে এসে পকেট থেকে ফোন বের করতেই দেখে 12টা মিসড কল। আতিক কল করেছে। কল ব্যাক করে মিহান, রায়কে পেয়েছিস? হুম, কোথায় ছিল? মেইন রোডে। কেন গিয়েছিল? এবার জবাব দিতে সময় নেয় মিহান। কাল ওকে নিয়ে ঘুরতে যেতে চাইছিলাম। আতিক কপাল কুঁচকে প্রশ্ন করে, ওটা কে? রাই। তুই ঘুরতে যাবি, তাও আবার রায়কে নিয়ে? ভাই, মাথা ঠিক আছে তোর? নেশা করেছিস? মিহান কল কাটে। মেলোড্রামা দেখার সময় কই তার? জামা কাপড় পাল্টানোর ইচ্ছা কিংবা শক্তি কোনোটাই নেই তার। তাই ওইভাবেই গায়ে লিয়ে দেয় বিছানায়। চোখটা বন্ধ করতেই বিড়বিড় করে কিছু আওড়ায়। ঘুম নেমে আসে দু চোখের পাতায়। রাতের খাবারটাও আর খাওয়া হয় না, এমনকি সাদা লাইট বন্ধ করে ড্রিম লাইটটাও জ্বালানো হয় না। সকালবেলা সকলেই রায়ের সাথে দেখা করে তাকে আদর করে, কিন্তু মিহান যায় না। 10টা পর্যন্ত অপেক্ষা করে সকলেই ব্রেকফাস্ট করলো, কিন্তু উনি তো করলো না। কি হলো মানুষটার? ভাই বোনেরা মিলে টিভি দেখছিল। সকলের মনোযোগ টিভির স্ক্রিনে হলেও রায়ের মনোযোগ মিহানের দিকে। বারংবার সিঁড়ির দিকে তাকাচ্ছে আর উকিঝুঁকি মারছে। বিকেলে মোহনা এবং তার ছেলেমেয়েরা চলে যাবে, তাই রান্না বান্না করছে সবাই। নানান রকমের পিঠা, মাংস, পোলাও, আরো কত কি। রায় গুটি গুটি পায়ে কিচেনে হাজির হয় একটা প্লেট নিয়ে। সালমার সামনে প্লেট এগিয়ে দিয়ে বলে, বড় মা পিঠা দাও। সালমা কয়েকটা ভাজা পোড়া পিঠে দেয়। রায় মিষ্টি হেসে চলে যায়। প্রথমেই পড়ে তানভীরের সামনে। কোথায় যাচ্ছ? মিহান ভাইয়া ব্রেকফাস্ট করলো না, তাই নিয়ে যাচ্ছি। বলেই পাশ কাটিয়ে চলে যায়। তানভীর অসন্তুষ্ট হয়। মিহান ব্রেকফাস্ট করেনি, সেটা কি রায়ের দেখার বিষয়? আজাইরা বরাবরের মতো আজকেও মিহানের কক্ষের সামনে এসে মাথা ঢুকিয়ে উকি দেয়। নবাবজাদা এখনো বিছানায়, কোমর অব্দি ব্ল্যাঙ্কেট টেনে উপুর হয়ে শুয়ে আছেন। এক হাত গড়িয়ে খাটের নিচে পড়েছে, আর এক হাত বালিশে। বড় বড় চুলগুলো কপাল ছুঁয়েছে। চাপ পড়ে ঠোঁট দুটো গোল হয়ে একটু হা হয়ে আছে। ফর্সা গালে লাল রঙের পিম্পল, দেখতে পুরাই চকলেট চকলেট লাগছে। রায় জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়, তারপর পা টিপে টিপে এগিয়ে যায়। টি টেবিলে থালা নামিয়ে জানালার পর্দা সরিয়ে খুলে দেয়। এক ফালি রোদ এসে পড়ে মিহানের সামনে, সাথে সাথেই কপাল কুঁচকে ফেলে সে।
নুপুরের রিনিঝিনি শব্দ কানে বেজে ওঠে। ঘুমের ঘোরেও ঠিক বুঝতে পারে তার কক্ষে কারো আগমন ঘটেছে, আর সেই কেউটা রায় স্বয়ং। গোটা কক্ষে ঘুরঘুর করে শেষ মুহূর্তে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কি আর করবে এখানে থেকে? ঘুমের মানুষকে ডেকে তুললে নিশ্চয়ই রায়কে আদর যত্ন করে চুমু খাবে না, দেবে একটা রাম ধমক মেরে। তার থেকে চলে যাওয়াই ভালো। একটু পরে না হয় আবার এসে ঢু মারা যাবে। উকি ঝুঁকি মারতে বড়ই ভালো লাগে রায়ের। খাবার থালা ঢেকে আর এক পলক তাকায় মিহানের পানে। ইস, কি কিউট! গাল দুটো একটু টিপে দিয়ে যাবে কি? না না থাক, পরপুরুষের গাল টানা ঠিক হবে না। আই উইশ এই লোকটা একদিন আপন পুরুষ হয়ে যাক। তখন রায় ইচ্ছে মতো টপার টপ চুমু খেয়ে নেবে ঠোঁটে, এবং গাল দুটো ইচ্ছে মতো টেনে দেবে। সিল্কি চুলগুলোতেও নিজের হাতের বিচরণ করাবে। ইস, কবে আসবে যে সেই দিনটা? বয়সটা তো হলো 15, অর্ধেক জীবন প্রায় শেষই হয়ে গেল, যৌবনও শেষের পথে। এখনই যদি মানুষটা তার না হয়, আদর সুহাগ করতে নাই পারে, বুড়ো বয়সে একে দিয়ে করবেটা কি? হ্যাঁ, গরুর ঘাস কাটাবে? মনটা খারাপ হয় রায়ের। গালখানা ফুলিয়ে নজর ফেরায় মিহানের থেকে। মাথা নিয়ে চলে যেতে উদ্যত হলে শুনতে পায় ঘুমু ঘুমু কণ্ঠস্বর। দাঁড়া। বুকের ভেতরটা ধক করে ওঠে রায়ের। এটা কণ্ঠস্বর নাকি আফিম? নেশা নেশা লাগছে কেন? পা দুটো থেমে যায় রায়ের। ঘাড় বাঁকিয়ে বাঁকা চোখে তাকায় মিহানের পানে। এই লোকটা রায়কে মারার প্ল্যানিং করছে নাকি? খালি গায়ে উঠে বসেছে সে, হাত দুটো উপরে তুলে আর মোড়া ভাঙছে। রায় চোখ দুটো বন্ধ করে ফেলে, বিড়বিড় করে বলে, মিহান ভাই, আপনার হটনেস প্লিজ লুকিয়ে ফেলুন, আমি বড় হয়ে যাচ্ছি। মিহান হাই তুলে কোমর হতে কম্বলখানা সরিয়ে নেয়। চপ্পল কোথায় এটার খোঁজ করে নেমে পড়ে। চপ্পল জোড়া পায়ে চাপিয়ে রায়ের মুখোমুখি দাঁড়ায়। ঘুরতে যাবি? রায় চোখ খোলে, চোখ রাখে মিহানের চোখে, পরপরই ভেঙচি কাটে। মুখ বাঁকিয়ে মিহানকে ভেঙিয়ে বলে, ঘুরতে যাবি? ঢং দেখে পাচ্ছি না, রেডিমেডি হয়ে এসে দেখবো সাহেব গায়েব, হেরকেন দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না। মিহান হাই তোলে। ঘুমের ছোক এখনো কাটেনি তার। বিছানায় মাথা রাখলেই আবারও ঘুমের দেশে তলিয়ে যাবে। শাট ইওর মাউথ। যাবি কিনা? ইয়েস অর নো? রায় ছোট ছোট নয়নে মিহানকে পর্যবেক্ষণ করছে। লোকটা কি সত্যি বলছে? মুখ দেখে তো মনে হচ্ছে না মজা করছে বলে। যাবো, এক্ষুনি রেডি হব। হুম, বিকেলে। বিকেলে মানে কয়টায়? বাড়িতেই আছি আমি, পরে সময় বলে দেব। খুশিতে নিচে ওঠে রায়। লোকটা আজকে বাড়িতেই থাকবে, আবার রায়কে নিয়ে ঘুরতেও যাবে। ইস, স্বপ্ন দেখছে নাকি? পর মুহূর্তেই রায়ের হাসি হাসি মুখখানায় নেমে আসে আধার। ঝকঝকে ফকফকে দাঁতগুলো ঠোঁটের আড়ালে হারিয়ে যায়। মিহান ভ্রু কুচকায়। এর আবার কি হলো? প্রশ্নখানা মনে উদয় হলেও প্রকাশ করে না। বড় বড় পা ফেলে এগিয়ে যেতে থাকে ওয়াশরুমের দিকে। রায় দৌড়ে গিয়ে মিহানের সামনে দাঁড়ায়। বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলে মিহান। ওয়াশরুমে যাবে আমার সাথে? রায় অনবরত মাথা নাড়িয়ে না বোঝায়। তাহলে? আমতা আমতা করতে থাকে রায়। ওনার কোনা আঙুলে পেঁচাতে পেঁচাতে শুকনো ঢোক গেলে মেহান 2 আঙুলের টোকা দেয় রায়ের মাথায়। ঠোঁট বাঁকিয়ে বলে, তুই আর আমি, আর কেউ নাই। পরপরই ওয়াশরুমে ঢুকে দরজা আটকে দেয়। রায় স্তব্ধ হয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকে। তুই আর আমি? কথাটা কেমন জানি শোনালো না। লোকটা বুঝলো কি করে রায়ের মনের কথা? জানলোটা কি করে? মুখ দেখে বুঝে ফেলেছে কি? বাহ, মিহান বাবু দেখছি বড় হয়ে যাচ্ছে। তানভীর রায়ের জন্য একখানা ফোন কিনে এনেছে। আইফোনের নিউ ভার্সন এটা। বেশ চড়া দাম দিয়ে কিনেছে সে। সকাল বেলা ইভা মীরা ফোনখানা মনোযোগ সহকারে দেখছে। তাদের মনে প্রশ্ন জেগেছে, তানভীর ভাইয়া আমাদেরকে রেখে শুধু রায়কেই কেন দিল? তবে মুখ ফুটে বলতে পারেনি। মোশাফফর সোফায় বসে মনোযোগ সহকারে মেয়েদেরকে দেখছেন। ফোনখানা তাদের খুব পছন্দ হয়েছে। মেঘলা গাল ফুলিয়ে বসে আছে। বাড়ির গিন্নিরা খাবার সাজাচ্ছে টেবিলে। লাঞ্চ টাইম যে হয়েই গেল। রায়ের ফোনের দিকে কোনো মনোযোগ নেই। সে আপাতত বড়মার পেছনে ঘুরঘুর করছে কোনো কারণ ছাড়াই। শাড়ির আঁচলখানা মুখে পুড়ে নিয়েছে। সালমা যেদিকে যাচ্ছে রায়ও সেদিকে যাচ্ছে। রিনা কয়েকবার ধমক দিয়েছে, তবে তার ধমক আমলে নেয়নি রায়। ব্যবসার কাজে রাশেদুল এবং রাসেল শহরের বাইরে গিয়েছে, তাই তাদের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে না। খাবার সাজানো শেষ। মোহনা তাড়া দেয় সকলকে টেবিলে আসতে। একটু পরেই সে বেরিয়ে যাবে তো। একে একে চেয়ার দখল করে সকলেই বসে পড়ে। আইফোনখানা পড়ে থাকে টি টেবিলের ওপরে। মোশাফফর আর তানভীর পাশাপাশি বসে। রায় এবার সিঁড়ির পানে তাকায়। মিহান কেন নামছে না? সে কি এখনো খাবে না? রহিমা বেগমের কোমর ব্যথা। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে আসছে। রায় দৌড়ে গিয়ে দাদির হাতখানা ধরে শক্ত করে, পরপরই এক হাতে জড়িয়ে ধরে হাঁটতে সাহায্য করে। রহিমা বেগম মৃদু হাসে। ঠিক
ঠিক এই কারণেই তিনি রায় এবং মিহানকে একটু বেশি ভালোবাসেন। রহিমা বেগমকে চেয়ারে বসিয়ে আবারও দৃষ্টি রাখে সিঁড়ির পানে। বউ তুই খাবি না? এতক্ষণে সকলের নজর পড়ে রায়ের পানে। তানভীর বলে, বাই এনি চান্স তুমি কি মিহানের জন্য অপেক্ষা করছো? চমকায় রায়। শুকনো ঢোক গিলে একটু হাসার চেষ্টা করে। তখনই দেখে সিঁড়ি বেয়ে মিহান নামছে। চট করে বসে পড়ে ইভার পাশে। এ পাশেই একটা চেয়ার খালি পড়ে রয়েছে। মনে মনে প্রার্থনা করে মিহান যেন তারই পাশে বসে। মুসাফফর গম্ভীর স্বরে বলেন, অপেক্ষা করলে ক্ষতি কি তানভীর? ভাই হইতো। তানভীর চোয়াল শক্ত করে ফেলে। ক্ষতি নেই, অবশ্যই ক্ষতি আছে। আপন ভাই তো না। আর তানভীরের জন্য কেন অপেক্ষা করে না? কিন্তু মামার সামনে এমন কথা বলার সাহস নেই তানভীরের। তাই ঠোঁটের কোণে মিথ্যে হাসি ঝুলিয়ে বলে, দুজন সারাক্ষণ ঝগড়া করে তো, তাই বললাম। ইভা নিজের প্লেটে ভাত নিতে নিতে বলে, কই ঝগড়া করে? ভাইয়া তো কথাই বলে না। তখন মিহান এসে বসে পড়ে রায়ের পাশে। সকলের আলোচনায় সে শুনেছে, তবে কিছু বলে না। রায়ের মনটা বাকবাকুম করে নেচে ওঠে। হাত বাড়ায় ভাতের চামচ হাতে নিতে। উদ্দেশ্য মিহানকে খাবার পরিবেশন করে দেবে। কিন্তু রায়ের ভাবনায় এক বালতি পানি ঢেলে দিয়ে মিহান গম্ভীর স্বরে রিনাকে বলে, ছোট মা, ভাত দাও। রিনা চট জলদি রায়ের থেকে চামচ নিয়ে মিহানকে ভাত দেয়। রায়ের মুখখানা চুপসে যায়। মাথা নিচু করে নিজ খাবারে মনোনিবেশ করে। খেতে খেতে মেঘলা বলে, একটুও বিচলিত দেখালো না মিহানকে। সে ধীরে সুস্থে এক গ্লাস পানি পেটে চালান করলো। অতঃপর গম্ভীর স্বরে বলল, রাই, তোর ফোনের প্রয়োজন আছে? মুহূর্তেই রায় তোতা পাখি নাই জবাব দেয়, একটুও না, আমি তো এখনো ছোট। এসএসসি পাস করে তারপরে ফোন নেব। ততদিন না হয় ভাই আর কিনে দেওয়া ফোনটা ইভা আপু চালাবে। একরাম রাগ আর বিরক্তি নিয়ে চলে যায় তানভীর। যাওয়ার সময় রায়ের সাথে দেখা করেনি পর্যন্ত। এটা নিয়ে একচোট মন খারাপ করেছে রায়। জনে জনে ঘুরে ঘুরে মন খারাপের আগমন জানিয়েছে। সকলেই তাকে সান্ত্বনা দিয়েছে, তবুও মনটা ভালো হয়নি। এবার ছুটেছে মিহানের কক্ষে। তাকে মন খারাপের কথাটা জানাতে পারলেই সব মন খারাপ হাওয়া হয়ে যাবে। আজকে সারাটা দিন লোকটা নিচু কক্ষে রয়েছে। তার কি দম বন্ধ লাগে না? রায় তো সারাদিন টই টই করে ঘুরে বেড়ায়। ঘরে থাকলে তার মনই টেকে না। অবশ্যই, লোকটা মানুষ নাকি হাতি তো। মুখ বাঁকিয়ে পর্দা সরিয়ে উকি দেয় রায়। আজকেও লোকটা মুভি দেখছে, তবে আজকে ভালো মুভি দেখছে। কোনো কামড়া কামড়ির সিন নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলে রায়। গুটি গুটি পায়ে ঢুকে পড়ে। নুপুরের রিনঝিন শব্দে মিহান আন্দাজ করে ফেলে কে এসেছে। তাই চটচলদি উঠে বসে কম্বল দ্বারা নিজেকে আবৃত করে নেয়। রায় ফের ভেঙচি কাটে। এমন ভাব করছে যেন তার বুকের কয়লা আমি দেখিনি। মিহান শালা, তুই তো জানিস না, খালি ওই ছোট প্যান্টের জায়গাটুকু ছাড়া সবটুকুই দেখে ফেলেছি আমি। আমার সামনে বেশি ভাব ধরবি না। কথাগুলো মনে মনে না বলে জোরে বলে উঠলে এতক্ষণে নিশ্চয়ই রায়ের গালখানা টকটকে লাল রং ধারণ করত। ব্যথায় টনটনও করত। শুকনো ঢোক গেলে রায় পা ঝুলিয়ে বসে পড়ে মিহানের খাটে। ঠাস করে ল্যাপটপ বন্ধ করে মিহান। ভ্রুকুচকে গম্ভীর স্বরে বলে, নেক্সট টাইম নক করে ঢুকবি। এ বাবা, কেন? আপনারই তো রুম, আর আমি তো আপনার মানুষ, নক করে ঢুকতে পারবো না। মিহান পাল্টা কোনো কথা বলে না। চুপচাপ বসে থাকে রায়ের পাশে। দৃষ্টি ব্যালকনিতে থাকা গোলাপ গাছটার দিকে। ছটফটে রায় নড়ে চড়ে বসে। মিহানের মুখপানে তাকিয়ে বলে, জানেন কি হয়েছে? তানবীর ভাইয়া আমাকে না বলেই চলে গেল। সবার সাথে কথা বললো, টাকা দিল চকলেট খাওয়ার জন্য, আর আমাকে একটুও ডাকলোও না। বিরক্তিতে কপাল কুচকায় মিহান। ইচ্ছে করছে কঠিন একটা ধমক দিতে, তবে এই মুহূর্তে মুড খারাপ করতে মন চাইছে না। তাই শান্ত স্বরে শুধায়, কষ্ট হচ্ছে? তক্ষুনি রায়ের জবাব, হচ্ছে তো, এক প্রকার ইগনোর। বাকিটুকু বলতে পারে না। মিহান বলে ওঠে, রেডি হয়ে ঘুরতে যাব। ব্যাস, রায়ের মন খারাপ ভ্যানিশ। এক লাফে নেমে পড়ে বিছানা থেকে। হাতে গিয়ে টেনে দেয় মিহালের গান। এরপরই এক দৌড়ে বেরিয়ে যায়। স্তব্ধ মিহান চোখ বন্ধ করে শুকনো ঢোক গেলে বিড়বিড় করে বলে, তুই আমাকে মেরে ফেলবি রাই? সকালবেলা ইভা লেগে আছে রায়ের পেছনে। বারংবার জিজ্ঞেস করছে তাকে, কোথায় যাবি? কার সাথে যাবি? রায় বলছেই না, মুখে কুলু পেটে আছে। ওদের উপেক্ষা করে সাজুগুজু করেই যাচ্ছে। মেকআপ করতে জানে না রায়, তাই মুখে শুধু ফেস পাউডার আর লিপস্টিক লাগিয়েছে বেশি করে। অতঃপর ওড়নাখানা গলায় ঝুলিয়ে বেরিয়ে পড়ে কক্ষ হতে। ওর পেছন পেছন বাকিরাও বের হয়। চিন্তায় পড়ে যায় রায়। এদের এড়িয়ে মিহানের কক্ষে ঢুকবে কি করে? ওরা দেখে ফেললেই তো ঝামেলা বাঁধাবে, যাওয়ার জন্য লাফালাফি করবে। কি করা যায় এবার? ভাবতে ভাবতেই একখানা বুদ্ধি রায়ের মাথায় চলে আসে। সে ফের রুমে ঢুকে পড়ে। বাকিরাও ঢোকে। সুযোগ বুঝে এক দৌড়ে কক্ষ হতে বের হয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দেয়।
ভেতর থেকে চিৎকার চেঁচামেচি শব্দ ভেসে আসে। রায় খিল খিল করে হেসে ওঠে। আরে বোনের দল, তোরা থাক বন্দি হয়ে, আমি যাই ঢ্যাং ঢ্যাং করে। চিন্তা করিস না, তোদের জন্য চকলেট আনবো। বলেই রায় দৌড়ে ঢুকে পড়ে মিহানের কক্ষে। ঢুকে দরজা বন্ধ করে দেয়। মিহান তখন জিন্স পরছিল। রায়কে এবার হন্তদন্ত হয়ে ঢুকতে দেখে কপাল কুঁচকায়। এই মেয়ে জীবনেও শুধরাবে না। রায় মিহানের পানে তাকিয়ে একটু হাসে, পরপরই পিঁপড়ার মতো দৌড়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। ঘুরে ঘুরে নিজেকে দেখতে দেখতে বলে, সুন্দর লাগছে না আমায়? একা একা সেজেছি, জামাটা সুন্দর না? আপনি কিনে দিয়েছিলেন ঈদে, মনে আছে? মিহান জবাব দেয় না। সে তার মতো শার্ট পরতে থাকে। কালো রঙের শার্টখানা গায়ে জড়ানোর দৃশ্য দেখে রায়ের কথা হাওয়া হয়ে যায়, গলা শুকিয়ে কাটকাট। এই লোকটার প্রত্যেকটা কাজকর্মই অদ্ভুত সুন্দর, খালি দেখতে ইচ্ছে করে। ইস, কবে যে ঘন্টাখানেক সময় নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে পারবে। মিহান এগিয়ে গিয়ে দরজা খুলে দেয়। এইভাবে বন্ধ করে কেউ দেখে ফেললে খারাপ ভাবতে পারে। রায় এগিয়ে এসে বলে, দরজা কেন খুলছেন? ওরা দেখে ফেলবে তো। তখন থেকে পিছনে পড়ে আছে আমার, কোথায় যাব বলে মাথা কাটছে। মিহান ফের আসে ড্রেসিং টেবিলের সামনে। অনেকগুলো পারফিউমের মধ্যে একটা বোতল তুলে নেয় এবং সেটা শরীরে মাখতে মাখতে বলে, তো তো আবার কি, জানলেই তো পিছু নেবে। আর ওরা গেলে? বলতে বলতেই থেমে যায় রায়। মিহান ভ্রুকুচকে বলে, ওরা গেলে? আমতা আমতা করে রায়। কি করে বলবে সে? ওরা গেলে যে আপনাকে দেখতে অসুবিধা হবে, আমার ভালো লাগবে না মোটেও। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। প্রবাদটি যে একদমই সত্যি সেটা রায় হাড়ে হাড়ে টের পাচ্ছে। এই তো, এই মাত্রই সবে মিহানের পেছন পেছন কক্ষ হতে বের হলো। তখনই পুলিশের ন্যায় সামনে এসে দাঁড়ায় বেলা, সকাল, ইভা এবং মীরা। চার বোনই কোমরে হাত দিয়ে ছোট ছোট নয়নে পর্যবেক্ষণ করতে থাকে দুজনকে। মিহান ভ্রু কুচকে ফোন ঘাঁটতে শুরু করে, আর রায় কাচুমাচু করে মিহানের আড়ালে লুকানোর চেষ্টা করতে থাকে। এবার এরা জেনে যাবে রায় আর মিহান ঘুরতে যাচ্ছে, আর জোকের ন্যায় পিছনে লেগে পড়বে। ইস, কত ভেবেছিল মিহানের সাথে আলাদা টাইম স্পেন্ড করবে, সেসব তো আর কিছুই হবে না। দুঃখে কান্না করতে মন চাইছে রায়ের। মিহান ফোনে কিছু একটা বের করে বোনেদের পানে তাকায়। বা ভ্রু কুচকে বলে, কিছু বলবি? সকাল মুখ বাঁকিয়ে বলে, কোথায় যাচ্ছ তোমরা? কাল রাতে আমার সঙ্গে ঘুরতে যাবো বলে আশা করেছিল, তাই আমি আজকে নিয়ে যাচ্ছি। স্বাভাবিক জবাব মিহানের। মীরা বায়না ধরে বলে, আমরাও যাব, প্লিজ নিয়ে চলো। এবার খেপে যায় রায়। বড় বড় নয়নে দু পায়ে এগিয়ে আসে, দাঁতে দাঁত চেপে বলে, তোদের নেবে না উনি, আমরা দুজন ম্যাচিওর বড় সড়ো মানুষ, বাচ্চাদের নিয়ে বিপদে পড়বো। তুই লেজা বাচ্চা, আমরা ম্যাচিও। ভাইয়া প্লিজ নিয়ে চলুন। রায় ফের দ্বিগুণ স্বরে বলে ওঠে, না, তোমরা যাবে না, আমি আর উনি যাব। তোমাদের নিয়ে গেলে আমি 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 যাবই না। সকাল দাঁত কেলিয়ে বলে, তুই না গেলি আমাদের কি? না গেলি? রায় অসহায় দৃষ্টিতে তাকায় মিহানের পানে, ইশারায় বোঝায় ওদের নিবেন না। মিহান বোধহয় বুঝলো। সে গম্ভীর স্বরে বলল, তোদেরকে আমি পরে নেব। বলেই রায়ের নরম তুলতুলে হাতখানা মুঠোয় পুড়ে নেয় এবং বড় বড় পা ফেলে সামনে এগোতে থাকে। বিশ্বজয়ের হাসি দেয় রায়। বোনদের পানে তাকিয়ে দাঁত বের করে ভেঙচি কাটে এবং পরপরই গান ধরে, তুমি আর আমি, আমি আর তুমি, মাঝখানে কেউ নেই, দুজন মিলে যাবো বেড়াতে অচেনা শহরে। বিরক্ত হয় মিহান, চোখ মুখ কুচকে ধমকে বলে, মুখটা বন্ধ রাখ। ব্যাস, রায়ের গান আপনা আপনি বন্ধ হয়ে যায়। মিহান গাড়ি নিতে চেয়েছিল, তবে রায়ের বায়নার জন্য গাড়ি ছাড়াই বের হতে হয়। এই মুহূর্তে দুইজনে বসে আছে রিকশায়। ধীরগতিতে চলছে রিকশাখানা। শোষো বাতাস বইছে, আকাশ মেঘলা, যখন তখন ঝমঝম করে বৃষ্টি ঝরবে। ইস, আজকে বৃষ্টি আসলে রায় ভিজবেই, কোনো ধমক শুনবে না সে। মিহানের হাত ধরে পিচ ঢালা রাস্তায় বৃষ্টি বিলাস করতে করতে চলে যাবে বাড়িতে। আহ, কি যে মজা লাগবে। ঠোঁটের কোণে হাসি নিয়ে পাশ ফিরে মিহানের পানে তাকায় রায়। বেরসিক লোকটা ফোন ঘাটছে। দূর, কি যে দেখে এত ফোনে, মুডটাই নষ্ট হয়ে যায় রায়ের। ঠোঁটের কোণে হাসিখানা গায়েব হয়ে যায়। ফুলো ফুলো গাল দুটো আরো ফুলিয়ে ফেলে। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে নয়ন জোড়ে ছোট ছোট করে ফেলে। একবার ভাবে ফোনখানা টেনে নিয়ে ফেলে দেবে রাস্তায়, আবার ভাবে না না থাক, এই মুহূর্তে থাপ্পড় খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ভাবতে ভাবতেই হাত রাখে মিহানের হাতের ওপর, মাথা ঠেকায় তার কাঁধে। মিহান বোধহয় চমকালো। ফোন হতে দৃষ্টি সরিয়ে রায়ের মুখপানে তাকানোর চেষ্টা করলো, বলল, খারাপ লাগছে?
উহুম। তাহলে সোজা হয়ে বস, মানুষ দেখছে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে রায়। মাথা তুলে তাকায় মিহানের মুখের পানে, বিড়বিড় করে বলে, বেরসিক নিরামিষ আনরোমান্টিক একটা। মিহান নিজের ফোনখানা পকেটে পুরে নেয় এবং বাম হাতখানা রায়ের পিঠের ওপর দিয়ে নিয়ে রিকশার হাতলটা ধরে। সামনেই ভাঙা রাস্তা আসছে। রায় এখনো বিড়বিড় করে বকা দিয়েই যাচ্ছে মিহানকে। মিহান দীর্ঘশ্বাস ফেলে, মাথা নিচু করে রায়ের কানের লতিতে ঠোঁট ঠেকায়, কণ্ঠ খাদে নামিয়ে স্লো ভয়েসে বলে, আমি রোম্যান্টিক হলে তুই আসতে থাকবি তো? কেঁপে ওঠে রায়ের চিত্ত, নড়ে চড়ে ওঠে রিকশাখানা। মিহানের হাতখানা নেমে আসে রায়ের কোমরে। আর এক দফা কেঁপে ওঠে রায়। এক অদ্ভুত শিহরণ বয়ে চলেছে হৃদয়ে, পেটের মধ্যে মোচড় দিচ্ছে, বুক কাঁপছে ঠিপ ঠিপ করে, গলাও শুকিয়ে আসছে। লোকটার ছোঁয়ায় কি আছে, এমন লাগছে কেন? মনে হয় জ্ঞান হারাবে। রায়ের অবস্থা দেখে একটুখানি হাসে মিহান, সেটা নজরে পড়ে না রায়ের। ফেল বলে, আগে বড় হও, তারপর আমি তোমাকে রোম্যান্টিক ক্লাসে নেব। হাত সরিয়ে নেয় মিহান, সোজা হয়ে বসে পড়ে। এতক্ষণে স্বাভাবিকভাবে শ্বাস টানে রায়, জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয়, পিটপিট করে তাকায় মিহানের পানে, হৃনরি নিয়ে জিজ্ঞেস করে, আপনি ছুঁয়ে দিলে আমি কারেন্টের শক কেন খাই? আমি ছুঁয়ে দিলে কই আপনি তো কারেন্টের শক খান না? মিহান এক পলক তাকায় রায়ের পানে, পরপরই নজর সরিয়ে রাস্তার পানে তাকায়, বিড়বিড় করে বলে, খাই না আবার, কারেন্ট চুমুকে নেয় টানে তোকে, আমাকে বলে চেপে ধরে যা করতে ইচ্ছে হয় করে ফেল। শাপলা পিলে ঘুরতে নিয়ে এসেছে মিহান। রায় যেন চমকের ওপর চমক পাচ্ছে, তার খুশি আর দেখে কে। একগুচ্ছ লাল শাপলা কিনে দিয়েছে মিহান রায়কে, সেটা নিয়েই রীতিমতো লাফাচ্ছে সে। মিহানকে বলেছে পিকচার তুলে দিতে, মিহানও বাধ্য ছেলের মতো নানান রঙ্গভঙ্গিতে ছবি তুলে দিচ্ছে। এবার নৌকায় করে ঘুরছে তারা। মিহানের হাতখানা শক্ত করে চেপে ধরে পানিতে হাত চুবিয়ে রেখেছে। 2 ফোঁটা বৃষ্টি পড়েছে। রায়ের খুশি বেড়ে যায় এবারে। একখানা পদ্ম ফুল ছিঁড়ে ফেলেছে সেই তো মধ্যে। মিহান ফোঁস করে শ্বাস টানে, এই বাচ্চা বড় কবে হবে? নৌকার মাঝি হেসে মিহানকে প্রশ্ন করে, বোন না কে ভাইয়া? মিহান জবাব দেবে তার আগেই রায় বলে, না না, বোন না, আমি প্রেমিকা, সামনের বছর বউ হব। গোটা বিকেল মিহানের হাত ধরে ঘুরে বেড়ায় রায়। দিনটা যেন তারই জন্য বরাদ্দ ছিল। যা যা আবদার করেছে মিহান বাবু সবটা মেনে নিয়েছে এবং গোটা সময়টা রায়ের হাতখানা শক্ত করে ধরেছিল। কি যে সুখময় ছিল মুহূর্তগুলো। রায় গালে হাত দিয়ে সর্বক্ষণ সেই দিনের কার্যকলাপ মনে করতে থাকে। নাওয়া খাওয়া যেন ভুলে গিয়েছে। পড়ার টেবিলে বসে গালে হাত দিয়ে এক দৃষ্টিতে দেয়ালের পানে তাকিয়ে ভাবতে থাকবে সেই দৃশ্য। মাঝে মধ্যে রায় নিজেই নিজেকে বলে, রাইমা ডাইনি শুধু হাত ধরেছে তাতে এই অবস্থা। মিহান বাবু যদি তোকে চুমু দেয় তাহলে কোথায় যাবি তুই? নিশ্চয় নিহত হবি সেই মুহূর্তে। কিন্তু নিহত হলে তো হবে না, ওই মানুষটার থেকে শুধু চুমু নয়, আরো অনেক কিছু লাগবে রায়ের। অনেক কিছু বলতে অনেক কিছু, বাচ্চা কাচ্চা সব। সকাল সেই তখন থেকে রায়কে খেয়াল করছে। দেয়ালের পানে তাকিয়ে মিটিমিটি করে হাসার ব্যাপারটা বুঝতে পারছে না ঠিক। বাই এনি চান্স তাদের ছোট্ট রায়কে প্রেমে পড়েছে? কেউ কি রায়ের মনের দরজায় কড়া নাড়ল? কে সে? কোন রাজকুমার এলো তাদের রায়ের জীবনে? চিন্তিত সকালে এগিয়ে আসে রায়ের দিকে, কাঁধে হাত রাখে, তবুও রায়ের নড়চড় নেই। যেন সকালের ছোঁয়া অনুভবই করতে পারছে না। কপালে 3টে ভাঁজ পড়ে সকালের। রায়ের কাজ ঝাঁকিয়ে উচ্চস্বরে বলে, এই রাই, কি হলো তোর? চমকায় রায়, হকচকিয়ে তাকায় সকালের পানে, বিচলিত হয়ে বলে, কি হয়েছে? তোর কি হয়েছে? তখন থেকে ডাকছি। বোকার মতো মাথা চুলকায় রায়, মনে মনে কিছু একটা ভেবে নেয়, তারপর রিন্দ্রি নিয়ে জবাব দেয়, ওই আসলে ভাবছিলাম পড়ালেখা কে আবিষ্কার করলো, তার বাপের আমি ভালোবাসতে চাই। রায়ের মিথ্যেটা বিশ্বাস করে নেয় সকাল, কেননা সর্বক্ষণই রায় এমন ভুলভাল চিন্তা ভাবনা করে এবং ভুলভাল কথা বলতে থাকে। তাই রায়ের মাথায় চাটি মেরে বলে, আজাইরা কথা, খেয়ে চল, সবাই খেতে বসে গেছে। বলো কি, চলো চলো। বলেই এক দৌড়ে বেরিয়ে পড়ে রুম থেকে, যেন সব খাবার কেউ খেয়ে নিচ্ছে, রায়ের ভাগে একটুও থাকবে না। সকাল ভেঙচি কেটে রায়ের পেছন পেছন যায়। খাবার টেবিলে বাড়ির সকল বাচ্চারা বসে আছে। বাড়ির কর্তারা ব্যবসার কাজে শহরের বাইরে পদার্পণ করেছেন, আর কর্তীরা রান্না করার কাজে ব্যস্ত। বাচ্চাদের খাওয়া শেষে তারা খেয়ে নেবেন। রহিমা বেগমের কোমরের ব্যথাটা বেড়েছে, রুম থেকে বের হতে পারছেন না তিনি। তাই তার খাবারটা রুমে দিয়ে এসেছে মিহান, সেও এখন খাবার টেবিলে উপস্থিত।
মিহান সবে রুটি ছিঁড়ে ডিমের অংশ রুটির ভাজে নিয়ে মুখে পুরবে তখনই সেখানে উপস্থিত হয় রায়। তাড়াহুড়ো করে এসে বসে পড়ে মিহানের পাশের চেয়ারটাতে। ছটফটে হাতে নিজ প্লেটখানা উল্টো থেকে সিধে করে নেয়, একটা ডিম পোচ এবং রুটি নিজ প্লেটে নিয়ে নেয়। তারপর তাকায় মিহানের পানে। মিহান তাকিয়েই ছিল বিধায় চোখাচোখি হয়। রায় মুচকি হাসলেও মিহান হাসে না, বরং চোখ সরিয়ে নিয়ে খাবারে মনোযোগ দেয়। রায় ভেঙচি কাটে, একটু হাসলে কি হতো? ওরে আনরোম্যান্টিক! এই যে পাশাপাশি খেতে বসেছে মিহান আর সে, তো মিহান কি পারে না পা দিয়ে রায়ের পায়ে খোঁচা মারতে? পারে না কি রায়ের হাতখানা মুঠোয় পুড়ে নিতে বা কোমর টোমরে হাত দিতে? একটু রোমান্টিক রোমান্টিক তো নয়নে তাকালে কি হয়টা কি? লোকটা কি পারে না এসব? শেখে নাকি? এত রোমান্টিক মুভি দেখে তাদের থেকে একটু শিখতে পারে না? নিরামিষ কোথাকার, অসহ্য। বিরক্ত রায় হঠাৎ করে রেগে যায়, গাল ফুলায়, কপালে ভাঁজ ফেলে, একখানা ডিম পোচ এক গালে খেয়ে ফেলে। পরপরই চিৎকার করে ওঠে, বড় মা ডিম পোচ দাও, সব খেয়ে সাবার করে ফেলবো আজকে, খাইতে খাইতে শহীদ হয়ে যাবো। তাও খাওয়া থামাবো না, খাবারের মধ্যে কি আছে দেখেই ছাড়বো। সবাই চমকালো বোধহয়, একটু বিরক্তও হলো বটে। বেলা নাক মুখ কুচকে বলে, ও রায়, আস্তে কথা বলো। রায় সমান তালে বলে, আস্তে কথা বের হয় না মুখ থেকে, তো কি মুখটা কেটে ফেলবো? বেলা আরো কিছু বলতে চায়, তবে মিহান হাত উঁচু করে থামিয়ে দেয়। সালমা বেগম দুইখানা ডিম পোচেনে রায়ের প্লেটে দেয় এবং মাথায় হাত বুলিয়ে বলেন, আম্মা, এত জোরে কথা বলতে নেই, আস্তে আস্তে আরামসে খাও। রায় বাধ্য মেয়ের মতো মাথা নাড়ায়। চলে যায় সালমা বেগম। পুনরায় রায় একখানা ডিম এক গালে মুখে নিয়ে নেয়। তখনই মিহান হাত রাখে রায়ের উরুতে। আখি পল্লব পল বড় হয় রায়ের। ঘাড় বাঁকিয়ে তাকায় মিহানের পানে, তবে মিহান তাকায়নি। রায় বা হাতটা টেবিল হতে নামিয়ে মিহানের হাতের ভাঁজে দিয়ে দেয়। অতঃপর মুচকি হেসে অল্প অল্প করে খেতে থাকে। সবাই অবাক, হঠাৎ কি হলো? এই না রেগে বোম হয়েছিল, আবার এখনই ঠান্ডা? কি করে পসিবল এইসব? পাগল টাগল হলো নাকি মেয়েটা? সকালে দৃষ্টি খেয়াল করে রায় দাঁত কেলিয়ে হেসে বলে, ওই গানটা শুনেছিস তোরা? আমার জীবন ধন্য হলো স্বামীর আদর পাইয়া, কত নারী আফসোস করে আমার দিকে চাইয়া, টাকা পয়সা সোনা দানা কোনো নাই শান্তি নাই, মনের শান্তি বড় শান্তি, জেনে রাখো ভাই। আর এক দফা অবাক হয় সকলেই। এবার মিহানও বড় বড় নয়নে তাকায় রায়ের পানে। ইভা আশ্চর্য গলায় বলে, তোর বয়স 15 বছর মাত্র। মনের বয়স বড় বয়স, মনে মনে আমার বয়স 18। মুখের ভাষা হারিয়ে ফেলেছে যেন ওরা। কি জবাব দেবেটা কি তারা? পাশে যে বড় ভাই বসে আছে। মীরা তাকিয়ে আছে মিহানের মুখপানে। কখন এবং কিভাবে রিয়াক্ট করবে সেটাই দেখতে চাই সে। তবে মিহানকে রিয়াক্ট করার সুযোগ না দিয়েই রায় নিজেই বলে, ভাইয়া আমি বড় হয়ে গেছি, আমার বিয়ে দিবেন না? আরে আপনি কিভাবে বিয়ে দেবেন? আম্মুকে বলতে হবে। আম্মু, ও আম্মু, ও রহমানের মাইয়া। রিনা রান্নাঘর থেকেই জবাব দেয়, পিটানি পরে দিও, আগে বিয়ে দাও, আমি বিয়ে করতে চাই। রায়ের যন্ত্রণায় অতিষ্ঠ মিহান। ঘরে বাইরে কোথাও এক মুহূর্ত শান্তি দিচ্ছে না মেয়েটা। সর্বক্ষণ আঠার মতো পেছনে লেগে থাকার চেষ্টা করে। আর কোনো মতে লুকিয়ে চলে গেলে কলের ওপর কল। একটা নাম্বার ব্লক লিস্টে রাখলে অন্য নাম্বার দিয়ে। এই তো পরশুদিন মিহান ইম্পর্টেন্ট মিটিংয়ে ছিল। ভুলবশত ফোনটা সাইলেন্ট করতে ভুলে গিয়েছিল সে। তো ভরা মিটিংয়ে উচ্চস্বরে বেজে উঠল ফোন। সকলের দৃষ্টি পড়ে মিহানের ওপর। তাড়াহুড়ো করে ফোন কেটে সাইলেন্ট করে রাখে। মিটিং শেষে ফোন হাতে নিয়ে দেখে 142টা কল। প্রতি মিনিটে একবার করে কল দিলেই মূলত এতগুলো কল দেওয়া পসিবল। তার মানে বিচ্ছুটা প্রত্যেকটা মিনিটেই কল করেছে তাকে। হতাশ হয় মিহান। নিজ অফিসে কক্ষের বরাদ্দকৃত চেয়ারে গায়ে এলিয়ে দেয়। বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। মেয়েটা যা শুরু করেছে তাতে তো টিকে থাকা কঠিন। সবেই চোখ দুটো বন্ধ করেছে মিহান, তখনই অফিসে কক্ষের দরজা ঠেলে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে কেউ। ঢুকেই শান্ত থাকে না, এক প্রকার দৌড়ে এসে বসে পড়ে তার সামনে। মিহান চোখ খোলে। রায়ের হাসি মুখটা দেখে ভ্রু কুচকে ফেলে সে। দুই আঙুল দ্বারা কপাল ডলতে ডলতে প্রশ্ন করে, তুই এখানে কেন? রায় টেবিলের ওপর থেকে তুলে নেয় মিহানের ফোনখানা। এতদিন ধরে বেশ লক্ষ্য করেছে লকটা, তাই চট করেই আনলক করে ফেলে। কল লিস্ট ঘাটতে ঘাটতে জবাব দেয়, কল ধরছিলে না বলে চলে আসলাম। প্রচন্ড রাগ হয় মিহানের। ইচ্ছে করছে নরম তুলতুলে গালখানা চাপকে লাল করে দিতে। কাঁদতে কাঁদতে যখন হেঁচকি তুলে ফেলবে তখনই বোধহয় শান্ত হবে মিহানের হৃদয়।
তবে মনটা মানল না। পুতুলটাকে মারতে একদমই ইচ্ছে করছে না তার। ফোঁস করে শ্বাস টানে মিহান। দুই হাত টেবিলের ওপরে রেখে একটু ঝুঁকে চোখ রাখে রায়ের আদলে। নরম স্বরে বলে,